সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। ৩,০০০ জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলেই প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ও ম্যাডাম, কোথায় ছিলেন আপনি? তুমি জানো তোমায় কখন থেকে খুঁজে যাচ্ছি, বিতি বিতি বলে ডেকেই যাচ্ছি, তুমি সাড়াই দিচ্ছ না। আরে তুমি এতক্ষণ ধরে আসছিলে না বলেই তো আমি গান শুনছিলাম। ও জানো কি হয়েছে, রিসেপশনিস্ট আর অন্যের বউয়ের মেসেজ তোমাকে দিয়ে দিয়েছে, আর তারপর থেকে আমি তোমায় খুঁজেই যাচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না জানো। তারপর কিরকম লাগছে? খুব ভালো। ভালো লাগছে? হ্যালো সমুদ্র, আমার বিতি তোমাকে ভালো লাগছে। বিতি, তাহলে চলো, সমুদ্র ডাকছে তো। হ্যাঁ চলো। আরে কোনো ব্যাপার না, আমাকে দাও। চলো চলো। সমুদ্র দেখে খুব ভালো লাগছে জানো তো। উফ লাভলি, আমারও খুব ভালো লাগছে। কেন বলো তো? তুমি সঙ্গে আছো না তাই। জানো, এর আগে কখনো আমি বেড়াতে আসিনি। কি? হ্যাঁ সত্যি। আসলে আমাদের 5 বোনকে বড় করতে বাবার যা চাপ গেছে, তাই তারপর আর বছর বছর ঘুরতে আসা হয়নি। কোনো চিন্তা নেই বিথি, এবার আমরা সবাই একসাথে ঘুরতে আসবো। তোমরা 5 বোন আসবে, বাবা আসবে, রানাদা আসবে, ইন্দ্রদা আসবে, রবিদা আসবে, শুধু ইন্দ্রদার মা। এটা কিন্তু দারুণ বলেছো। যত বেশি লোক তত বেশি আনন্দ। তাহলে ডেকে নি, আজকেই সবাইকে ডেকে নি আমাদের হানিমুনে। কি বললে? মানে তুমি বললে এটা আমাদের হানিমুন না? মানে আমরা এখানে হানিমুন করতে এসেছি। তো হানিমুনে এসছি তো আর কি বলবো। বিথি, আমি সারা জীবন তোমার মুখে এই হাসিটাই দেখতে চাই। জানো তো, আমি মনে প্রাণে বিশ্বাস করি কোনো সম্পর্ক তৈরি করতে হলে না বন্ধুত্বটা খুব ভালো করে করতে হয়। আর আমি যে বন্ধুত্ব তৈরি করতে তোমাকে নিয়ে এখানে এসেছি, আমি আজ সেটা তোমার মধ্যে দেখতে পেয়েছি। থ্যাংক ইউ বিথি। I love you. I love you too. তোমার কাছে রাখবো আজ মনের কথা দিয়ে, তোমার কাজল রাখবো
আজ সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কোনো চিন্তা আমার। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন। বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। ও, 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 চাইলে আশকারা পাক বেঁচে থাকার কারণ, আজকে হাত ছাড়া যাক ব্যস্ততার বারণ। লিখবো তোমার হাতে আমি আমার মরণ। কি ভেবেছিলি এত সহজে নিস্তার পেয়ে যাবি আমার থেকে? হ্যাঁ, আমার ছেলে আমার বউকে আমি হারিয়েছি তোর জন্য, শ্বশুর বাড়িতে আমার মুখে চুনকালি পড়েছে তোর জন্য, আমার আমার রোজগারের আর কোনো রাস্তা নেই, আমার চরম ক্ষতি হয়েছে তোর জন্য। মরেও বেঁচে ফিরে এসছি আমি, আর শুধুমাত্র একটা কথা ভেবেছি প্রতিদিন, প্রতিশোধ। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, সারাদিন ভেবেছি তোর বিরুদ্ধে কিভাবে প্রতিশোধ তুলব। হ্যাঁ, সারা পৃথিবী চষে বেরিয়েছি তোকে খুঁজে পাওয়ার জন্য। আজ আমি সেই সুযোগ পেয়েছি। প্রথমে আমি তোর সাথে ফুলসজ্জা করবো, তারপরে তোকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে তোকে কেউ খুঁজে পাবে না। ছেড়ে দাও আমাকে, আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। লোক ডাকবি? হ্যাঁ, ডাক লোকটা। কি বলবি? আমি বলবো তুই আমার সাথে প্রেম করেছিস, হ্যাঁ, আমার সাথে ফুলসজ্জা সেরে নিয়েছিস, তারপরে আমার সাথে প্রতারণা করে ওই ছেলেটার জীবনের সাথে তুই খেলা করতে এসছিস। হ্যাঁ, আবার কি ভেবেছিলাম আমার পুরনো বান্ধবীর সাথে একটু খেলা করব, কিন্তু না, আমার সময় নষ্ট করা যাবে না, এখানেই তোর শেষ, দি এন্ড। আমি তোমার পায়ে ধরছি, আমি তুমি আমাকে দয়া করো। আমি অনেক কষ্টে একটা জীবন, নতুন জীবন শুরু করেছি। তুমিও সব ভুলে একটা নতুন জীবন শুরু করো। এইসব কথায় চিড়ে ভিজবে না, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, আজ কেউ বাঁচাতে পারবে না তোকে। হ্যাঁ, কেউ বাঁচাতে পারবে না।
তোর এত বড় সাহস তুই আমার দিদির গায়ে হাত দিয়েছিস, হ্যাঁ? আবির, আবির, আরে কি হলো? এইভাবে অন্ধকারে দৌড়াচ্ছিলি কেন? চুপ কর, এক্ষুনি আমাকে হাসপাতালে নিয়ে চল। কি হয়েছে? আরে হাসপাতালে কেন? মনে হচ্ছে পাটা ভেঙে গেছে। ওই মেয়েটার জন্যই তোর জীবনের দুর্গতি শেষ নেই। আমি বলছি তুই আমাকে সুযোগ দে, আমি ওকে মেরে দিচ্ছি। খবরদার, খবরদার, বিধি আমার শিকার, ওর দিকে তুই চোখ তুলে তাকাবি না। আমি আবার ফিরে আসবো, কারণ বিধিকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। ঠিক আছে, তাই হবে। তুই এখন ওঠ, ওঠ ভাই, আর তোকে সুস্থ হতে হবে। ওঠ, ওঠ, হাসপাতাল চ, হাসপাতাল চ। ধীরে 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 ধীরে, বিধিকে ছাড়বো না, ছাড়বো না, আমি আবার ফিরে আসবো। বিধি, 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 কোনো চিন্তা নেই, আমি এসে গেছি না, আর একদম ভয় পাবে না, হ্যাঁ? তুমি তুমি তো খুব সহজের সঙ্গে বিপদকে সামলেছো, হ্যাঁ? বিধি, তুমি একটা গুন্ডাকে কেন ভয় পাবো না, হ্যাঁ? তাই না? আমি 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 না আতঙ্কটা কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। হ্যাঁ, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমার সাথে একটাই আক্ষেপ রয়ে গেল, আমি ওই শয়তানটার মুখ দেখতে পেলাম না, তাহলে আমি ওকে ছাড়তাম না, আমি ওকে পুলিশের কাছে ধরে দিতাম। না না না, এইসব ঝামেলার আর কোনো দরকার নেই। কি বলছো বিধি? দরকার নেই মানে? এত বড় একটা ঘটনা ঘটলে আর আমি চুপ করে বসে থাকবো? না, কোনো মতেই নয় বিধি, আমি এক্ষুনি পুলিশকে জানাবো, এক্ষুনি জানাবো। না সায়ন, তুমি তুমি কাউকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না কাউকে। বিধি, আমার অবাক লাগছে, তুমি তুমি একটা গুন্ডাকে কেন তো ভয় পাচ্ছ? তুমি কি ছেলেটাকে চেনো? আমিও বা কি বোকার মতো কথা বলছি, একটা সাগর পাড়ের গুন্ডাকে কি করে তুমি চিনবে? বিধি, 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 তোমার এখানে এখানে ভয় লাগছে না? হ্যাঁ, এখানে ভয় লাগছে তো? ঠিক আছে, আমরা এই হোটেল ছেড়ে দেবো, আমরা অন্য হোটেলে চলে যাবো, হ্যাঁ? আর কোথাও আমি যেতে চাই না, আমি বাড়ি যাব, আমি এক্ষুনি বাড়ি যাব, এক্ষুনি বাড়ি যাব, বাড়ি যাব, বাড়ি যাব। বিধি, 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 তুমি 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 ঠান্ডা হও, তুমি ঠান্ডা হও। দেখো, আমি তোমার কথা দিচ্ছি, আমি তোমাকে এক মুহূর্ত চোখের আড়াল করবো না, আমি সবসময় তোমার পাশে বসে থাকবো। বিধি, বিধি, তুমি তুমি আমাকে তো ভরসা করবো না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না বিধি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। আমি জানি তুমি আমার সবসময় পাশে থাকবে, কিন্তু কিন্তু তাতে তো আমার আতঙ্কটা যাবে না। আর কে বা বলতে পারে, হয়তো হয়তো এই গুন্ডাটা আবার দলবল নিয়ে এলো, তখন তখন তুমি একা একা কি করবে? হ্যাঁ, বিধি, শোনো আমার কথা। বিধি, আমি তো সেই জন্যই বলছি, আমাদের পুলিশকে জানানো দরকার। না না, তুমি তুমি কাউকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না কাউকে। বিধি, 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 ঠান্ডা হও, ঠান্ডা হও, আমি আছি না, হ্যাঁ? ভালোবাসি না তোমাকে, ভালোবাসি তো। বিধি, আমি মানছি তোমার উপর দিয়ে খুব বড় একটা ঝড় বয়ে গেছে, কিন্তু তুমি তো এটা মানবে বলো? এখানে আসার পর থেকে আমাদের মধ্যে একটু একটু করে দূরত্ব কমছিল, আমরা আমরা একে অপরের কত কাছাকাছি চলে আসছিলাম, কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম আমরা। কে বলতে পারে বলো তো, আর হয়তো এই সুযোগটা আমরা পেলাম না, তাই না? না, তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবে না, যাবে না। হ্যাঁ, তুমি যদি আমাকে না নিয়ে যাও, আমি একাই চলে যাবো, ভুল রাস্তা যাবো, বিপদ হবে, যা হবে হবে, কিন্তু আমি এক্ষুনি এখান থেকে বাড়ি চলে যাবো, আমি বাড়ি যাবো। মানে আমি তোমার কথা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? সহ্য, এখন ধরা পড়ে গিয়ে এমন একটা ভাব করছো যেন আকাশ থেকে পড়লে। এই চিঠিটা না বেশ বোঝা যাচ্ছে যে ওই মেয়েটার প্রতি তোমার ভালোবাসা একদম উতলে পড়ছে। আচ্ছা, আমি তো নয় খারাপ, তুমি নিজে কি? বিধি, এগুলো তোমার ভুল ধারণা,
আশ্চর্য কথা বলছো। তোমার হাতে লেখা একটা চিঠি যেতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ, আর তুমি বলছো আমি ভুল ভাবছি। একদিকে একটা মেয়ে তোমার মন প্রাণ, আর অন্যদিকে লোক দেখিয়ে বউকে নিয়ে হানিমুন করতে গেছিলে। তুমি তো সাংঘাতিক মানুষ গো। এখন বুঝতে পারছি সেদিন অফিসে যে ফোনটা এসেছিল সেটা এই মেয়েটারই ছিল। মিথি, আমি তোমায় কি করে বোঝাই তুমি আমি ভুল বুঝছো? এই চিঠি আমি তোমাকেই লিখেছিলাম। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তোমার চরিত্র বুঝতে অন্তত আমার আর বাকি নেই। তোমার হয়তো বিয়ের সম্পর্কের বাইরেও আরো অনেক সম্পর্ক আছে। তোমার হয়তো এটাই স্বভাব, তুমি এতটাই খারাপ। আর অফিসেও তোমাকে সবসময় মেয়েরা ঘিরে থাকে। আসলে মেয়েদের সঙ্গ ছাড়া তুমি আর কিছুই চাও না। মিথি, তোমার মুখে যা আসছে তুমি তাই বলে যাচ্ছ। বলো না আমি ভুল কিছু বলছি? আমার প্রশ্ন একটাই, তুমি হঠাৎ আমার পেছনে পড়ে আমাকে কেন বিয়ে করতে গেলে? ওই মেয়েটাকেই বিয়ে করতে পারতে। এমনিতেও তো তুমি আমাকে বিয়ে করে সুখী নও। ওই মেয়েটাকে বিয়ে করলে ও তোমাকে অনেক অনেক সুখে রাখতে পারতো। তুমি তো তখন থেকে একাই বলে যাচ্ছ। এবার আমার কথাটা তুমি একটু বোঝার চেষ্টা করো। কেন ঝামেলা করছো? কি আমি ঝামেলা করছি? হাতে নাতে ধরা পড়বে তুমি, আর আমার কথাগুলো তোমার ঝামেলা মনে হচ্ছে? আমার যদি কোনো উপায় থাকতো না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যেতাম। দেখো বিথি, তুমি তো আমার কথা না আমার শুনে। কোনো কথা আমার শোনার নেই। তোমার যা শোনানোর তোমার ওই ভালোবাসার সোনাকে গিয়ে শোনাও। ভেতরে ভেতরে এইসব করবে আর ন্যাকামো করে হানিমুনে নিয়ে যাবে। এইসবগুলোর কোনো দরকার ছিল কি? তোমার কোনো কথা শোনা বা তোমাকে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই। মিথির সাথে আমার সম্পর্কটা হয়তো আর কখনোই ঠিক হবে না। শুধু একটা কথাই বুঝতে পারছি না আমি, এই বিয়েটা আমি কিসের জন্য করলাম? এই দিনটা দেখার জন্য? বৌদি বলছি বলটা একটু দিন না। কি হলো, আপনি বলটা ওদিকে ছুঁড়ে ফেললেন কেন? হ্যাঁ, বেশ করেছি। আরে এর মানে কি? কিসের মানে? তোমরা যে আমার বউর সঙ্গে দাঁড়িয়ে অসভ্যতা করো তার মানে এটা কি? হ্যাঁ, যাব বাবা, আমরা কখন অসভ্যতা করলাম? কি বলছেন আপনি? মাউরি তোমার অসভ্যতা? আমার বউয়ের গায়ে বল ছুঁড়ে মাউরি দাও না? না না রবি, ওরা এখানে খেলছিল। ওরা এই তুমি চুপ করো। তোমরা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে হাসাহাসি করবে, হ্যাঁ, অসভ্যতা করবে, খেলাধুলা করবে। তোমাদের এত বড় সাহস কে দিয়েছে? কে দিয়েছে তোমাদের এত বড় না, সাহস? রবি তুমি শুধু শুধুই রাগ করছো। তুমি চুপ করো। একদম শান্ত হওয়ার কথা বলুন, এখানে শান্ত হওয়ার কিছু নেই। দেখুন, আপনি কিন্তু বেকার বেকার আমাদের সাথে খারাপ ব্যবহার করছেন। আমরা ছোটবেলা থেকে এখানেই খেলি, তো কি হয়েছে তাতে? আপনি কে? আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে কেন খেলবে? আমরাই পাড়ার ছেলে, তাই এখানে দাঁড়িয়ে খেলছি। না, খেলবে না, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে খেলবে না। দেখুন, আপনি কিন্তু অসভ্যতামি করছেন। আমাদের বল ফেলে দিলেন, গায়ে দিচ্ছেন। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে এটা? হ্যাঁ? আমি আপনি কি হচ্ছে? কি হচ্ছে? তুমি খেলবে না আমার বাড়ির সামনে দাঁড়িয়ে? একদম খেলবে না কাউর সামনে আমার। বাবা কি রোয়াব! খেয়ে নাও। কি গো, কি লুকোচ্ছ তুমি? কি আবার লুকোবো? দেখো রানা, আমাদের কিন্তু অনেক দিন হয়েছে একসাথে। তুমি আমার চোখ এড়িয়ে কিচ্ছু করতে পারবে না। দিদি, তুমিও না সত্যি। আরে বলো না, কি হয়েছে? আমি একটা কাজের খোঁজ করছি, আর তাই জন্যই পেপারটা দেখছিলাম। সে কি কথা? তুমি বাড়ি বিক্রি 20 লাখ টাকা দিয়ে ব্যবসা করবে না? তুমি যাবে বঙ্গে, তোমার কপাল যাবে সঙ্গে। এসবের মানে কি বলো তো? তিথি, তোমাকে একটা সত্যি কথা বলা হয়নি, সেটা হচ্ছে বাড়ি বিক্রির বাকি টাকাটা এখন পাওয়া সম্ভব নয়। এসব তুমি কি বলছো রানা? তিথি, আমি ঠিকই বলছি। সুজিত বলেছে যে 6 মাসের আগেও কোনো রকম ভাবে টাকা দিতে পারবে না। এ আবার কি কথায়, মামদাবাজি নাকি? কি করব বলো? আমি কি ওর কলার ধরবো? সেটা তো পারবো না। তুমি কিচ্ছু পারবে না, কিচ্ছু পারবে না তুমি।
হাতে যা টাকা ছিল বেশিরভাগই তো খরচা করে ফেলেছো। এখন রবির টাকাটা কি করে ফেরত দেবে, আর আমাদেরই বা কি করে চলবে? তুমি এত উত্তেজিত হও না, মাথা ঠান্ডা করে তুমি একটু বসো। আমি মাথা ঠান্ডা করতে পারছি না। বাড়ি ঠাড়ি বিক্রি করে পথে বসেছি, এরপরে ওই টাকাটা না পেলে কি হবে ভেবে দেখেছো? এই সব কিছুর জন্য তোমার ওই ভালো মানুষই দায়ী। ওরে বাবা, বাড়িতে তো কাকচিল ভয় বসতে পারবে না। কি হলো রানা, তিথির মেজাজ সপ্তমে চড়েছে কেন? বাবা 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 সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হলো? ওই ওই- ওই রানার বন্ধু যে বাড়ি বিক্রি 20 লাখ টাকা দেবে বলেছিল, হ্যাঁ। এখন বলছে 6 মাসের আগে দিতে পারবে না বাবা। সে কি কথা? হ্যাঁ বাবা, তুমি তুমি বুঝতে পারছো কি অবস্থা? রানা, কেন তোকে সুস্থির করতে পারছি না বলতো? একটার পর একটা অশান্তি ঠিক বাড়ি বয়ে চলে আসছে। সবই আমার ভাগ্যের দোষ। আমার ভাগ্যের দোষে তোদের আজ এই অবস্থা। তোদের এখন কি করে চলবে বলতো? কাকু কাকু শোন না, আমি একটা উপায় ভেবেছি। কি উপায়? আমি ভেবেছি আমি সায়নের সাথে কথা বলবো, ওদের যে গাড়ির শোরুমটা আছে ওখানে যদি আমার কোনো একটা কাজের ব্যবস্থা করে দেয়। তোকে আমি কি করে সম্মতি দিই? ইন্দ্র আর রবির সঙ্গে টাকা নিয়ে ঝামেলা বাঁধিয়ে বসে আছিস। এখন সায়নের অফিসে কাজ করতে যাচ্ছিস, এরপর ওখানে যদি কোনো ঝামেলা বাঁধে তখন? কাকু বিশ্বাস করো, আমি কোনো রকমের ঝামেলা করবো না, আমি মাথা ঠান্ডা রেখে কাজ করব। কাকু বাড়িতে একটা নতুন অতিথি এসছে, তার জন্য এটুকু তো আমায় করতেই হবে, আর এছাড়া তো আমার কাছে কোনো উপায় নেই কাকু। আমি কি বলি বলতো? মন্দিরে এসে না মনটা ভালো হয়ে গেল। কি বললে ঠাকুরকে? এখন তো বিথি আর সায়নকে নিয়েই আমার বেশি চিন্তা, তাই ওদের ভবিষ্যতের প্রার্থনাই করলাম। দেখবে ওদের সম্পর্কটা এবার অনেক ভালো হয়ে যাবে। আমারও তাই মনে হয়। দেখো, এই বাড়ির একঘেয়ে দমবন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে একটু প্রকৃতির কোলে যাওয়া, একটু একান্তে সময় কাটানো, এইসবই তো সম্পর্ককে মজবুত করে। হ্যাঁ ঠিকই বলেছো। কি হলো নীরা, কি হয়েছে? রিমাদি পেটটা কেমন ব্যথা শুরু হলো। তাহলে তোমাকে এক্ষুনি একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না 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 না, অত ব্যস্ত হওয়ার দরকার নেই, এমনি হচ্ছে, হয়তো একটু পরে ঠিক হয়ে যাবে। এই সময় পেট ব্যথাকে এত হালকা ভাবে নিতে নেই। না না শোনো না, দিদা বলেছিলেন যে রোদে বেরোলে একটু গরমের মধ্যে পেটে ব্যথা হবে, চিন্তা করার কিছু নেই। দেখো কান্ত, তোমার ব্যথা তো বেড়েই যাচ্ছে সমানে। আমাকে একটু জলটা দাও, দাও জলটা দাও। এই না তুমি জল খাও। ঠিক লাগছে একটু? না 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 না, কমছে না। এই শোনো, তোমাকে না এবার ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তুমি আর একদম জেদ করো না। তুমি একটু দাঁড়াও, আমি দেখি একটা রিক্সা পাই কিনা। এই একটু দাঁড়াও তুমি। এই সময় ওকে খবরটা দিলে ভালো হতো, কিন্তু ও তো মায়ের কাছে গেছে। আমি ওকে এখন বিরক্ত করতে চাই না। নীরা, নীরা, এখানে কোথাও কোনো রিক্সা দেখতে পাচ্ছি না। তুমি একটু কষ্ট করে দাঁড়াও, আমি একটা গাড়ির ব্যবস্থা করে আসছি। হ্যাঁ, দাঁড়াও তুমি। মা, মা। হ্যাঁ রে, এই তো আমি এখানে, বল। আরে দারুণ খবর আছে। হ্যাঁ, কি খবর বল। আরে শাগনিক আমাদের দোকানে এসেছিল। হ্যাঁ। ও যে কোনো দিন আশীর্বাদ ছেড়ে নিতে রাজি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা, ওরে কি খবর শোনালি রে বাবা রে? ও মা, শোনা ছেলে, খুব ভালো বাবা। আমি তো চাই আশীর্বাদটা কালকেই হয়ে যাক। কালকে? হ্যাঁ বাবা, এসব ভালো খবর। ওরে বাবা রে, এসব জিনিস ফেলে রাখতে নেই। কি ভালো খবর। আচ্ছা ঠিক আছে, তুমি যদি তাই চাও তাহলে তাই হবে। কালকেই হবে সোনার শাগনিকের আশীর্বাদ। তবে তার আগে শাগনিককে আমায় নেমন্তন্ন করতে হবে, আর বাকি সবাইকেও বলতে হবে। একদম বলে। এই দাঁড়া, একটা জিনিস ভাব তাহলে, মানে আশীর্বাদের আয়োজনটা তাহলে কেমন করে হবে? বলো তুমি এই বাড়িটা কিরম ভাবে সাজাতে চাও? না, আমার অন্য একটা ইচ্ছে আছে। ইন্দ্র চল না, একটা কোনো ভালো হোটেলে বন্দোবস্ত করি। ওরা অনেক বড় লোক, ইন্দ্র, ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে একটা সামঞ্জস্য। না না মা, আমি তোমার এই বিষয়ে ঠিক একমত হতে পারলাম না। কেন একমত হতে পারলি না?
দেখো ব্যাপারটা ভেবে দেখো, বাড়ির অনুষ্ঠান বাড়িতেই করা ভালো, তাই না? হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা কোনো বড় একটা হোটেল থেকে সেরে নিতে পারি। তাছাড়া তুমি তো শাকনিককে আপ্যায়ন করতে ব্যস্ত থাকবে, খাওয়া দাওয়ার দিকে মন দেবে কখন? আর নীরা তো এই অবস্থায় মানে প্রেগনেন্ট, তো এই অবস্থায় ওর পক্ষে এত পরিশ্রম করা সম্ভব না। কেমন করছে, এমন একটা ভান করছে যেন বউয়ের বাচ্চা না হলে বউ এখন উজাড় এসে ঘরের কাজ করতো ঢংজ। না মা, তুমি কিন্তু এটা ভুল বলছো। অন্তত সংসারের কাজের ক্ষেত্রে নীরার কিন্তু কোনো তুলনা হয় না। তুমি খবরদার আমার সামনে সবসময় বউয়ের হয়ে সাফাই গাইবে না। শোন, বাচ্চা আমাদেরও হয়েছে, আমার যখন পেটে তোরা ছিলি তো। ওই দেখো কার ফোন এসে গেল। কে রে? সীমা বৌদি কেন ফোন করছে? কেন? হ্যালো হ্যালো ইন্দ্রদা, আমি রিমা বলছি নীরার খুব পেটে ব্যথা উঠেছে। আমি উপায় না দেখে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু একটু ব্যথা কমে যাওয়া তো জোর করে বাড়ি চলে এসছে। ওর ব্যথাটা মনে হয় আরো বাড়ছে। আমার মনে হয় ওকে একবার ডাক্তার দেখানো দরকার। ঠিক আছে তুমি ওখানেই থাকো, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মেজদি ভালো থেকো, আসি। হ্যাঁ এই না না সায়ন, আসি মানে এক্ষুনি চলে যাবে? ধুর, আমি তো এখন তোমাদের হানিমুনের গল্প শুনবো। হানিমুনের গল্প আর কি শুনবে, সে তো অকালেই শেষ হয়ে গেল। ও মা, কেন? আসলে ওর না অফিসে কাজ পড়ে গেছিল জানিস তো, সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি ফিরে আসতে হলো। এ বাবা, এটা না একদম ঠিক হলো না। যদিও বা একটু সময় সুযোগ করে যাওয়া হলো, সেটাও গন্ডগোল হয়ে গেল। ধর, আসলে মেজদি, সুখ তো সকলের কপালে সয় না, সেটাকে হাসি মুখে মানতে পারলে কোনো অসুবিধা নেই। সায়ন, তোমার গলায় না এরকম হতাশার সুর ঠিক মানায় না। আরেকদিন একটু সময় সুযোগ করে প্ল্যানটা করে নিও। কে বলতে পারে আর হয়তো সুযোগ এলো না। তুমি না কেন আসবে না? নিশ্চয়ই আসবে। আর তোমার গলা ভেজানোর জন্য আমি ব্যবস্থা করি। এই বিথি, ও কি চা পছন্দ করে না কফি? আমি জানি না। জানি না মানে? তুই না, আচ্ছা সায়ন, তুমিও কি জানো না বিথি কি পছন্দ করে? ভীতির কি পছন্দ সেটা হয়তো আমি জানি না, তবে এটা জানি যে ভীতির আমাকে পছন্দ নয়। আমি তো মজা করে কথাটা বললাম, মানে তার উত্তরটা এরকম আসবে আমি ভাবিনি। তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? দিদি, তুমি বরং জিজ্ঞেস করো কবে আমাদের মধ্যে ঝামেলা হয়নি, তার উত্তর দেওয়া সহজ হবে আমার কাছে। কি বলছো সায়ন? আমি তো এতদিন জানতাম যে তোমরা দুজন খুব ভালো আছো। মেজদি, আমি আমার সাধ্যমতো সবসময় চেষ্টা করে গেছি যাতে ভীতির সঙ্গে মানিয়ে চলা যায়, কিন্তু যে কারণে হোক না কেন সেটা হয়তো হয়ে ওঠেনি। ভীতি সবসময় ঝামেলা করার ছুতো খোঁজে। ও আমার বাড়ির লোকের সঙ্গে এখনো মানিয়ে উঠতে পারেনি। আর আমি এটাও শুনেছি তুমিও নাকি আমাকে পছন্দ করো না। সায়ন, তুমি তুমি ঠিক কি বলতে চাইছো? আমি না কিছুই বুঝতে পারছি না। বলছি তার কারণ আছে মেজদি, কিন্তু তুমি আমাকে একটা কথা বুঝিয়ে বলবে, যদি তোমরা আমাকে অপছন্দই করতে তাহলে কেন এই বিয়েতে রাজি হলে? কেন আমার জীবনটা বরবাদ করে দিলে? না না সায়ন, তোমার একটা সাংঘাতিক ভুল হচ্ছে কোথাও। মানে আচ্ছা, আমি তোমাকে পছন্দ করি না সেটা তুমি কার থেকে শুনেছো? কে বলেছে তোমায়? বিধি বলেছে? আমাকে এই কথাগুলো শোনা বলেছে। ও নাকি ইন্দ্রদার থেকে এগুলো শুনেছে। সায়ন, তোমাকে না আমি বুদ্ধিমান ছেলে ভাবতাম। তোমার মতো ছেলে এটা কি করে মেনে নিল? মানে সোনা তোমাকে এরকম একটা বাজে কথা বললো, সেটা শুনে তুমি মেনে নিলে এরকম ভাবে? আমি না ভাবতে পারছি না। আচ্ছা, তোমার বুকে হাত রেখে বলো তো, আমার ব্যবহারে কখনো কোনোদিন কি তোমার মনে হয়েছে যে আমি তোমাকে পছন্দ করি না? না, আমি সেটা হয়তো বলতে পারবো না, তবে ভীতির এই গোমড়া মুখ দেখে দেখে
আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি যে এখন যে যেটা বলে আমি সেটাই বিশ্বাস করে ফেলি। প্রীতিকে বুঝিয়ে বুঝিয়ে আমি সত্যি আর পারছি না আমার কোনটা করা উচিত কোনটা উচিত নয়। আজকাল তো আমি সেটাও বুঝতে পারি না। পিঠি, তুই আবার কান্নাকাটি শুরু করলি কেন? তুই তো সব একতরফা শুনছিস। জানিস, আমি ওর লেখা একটা চিঠি পড়েছিলাম, যেখানে যেখানে ওর অন্তরের প্রেম কাউকে নিবেদন করছে। তারপর একদিন ও অফিসে ছিল না, আমি ফোনটা তুলেছিলাম, সেখানেও একটা মেয়ে ওকে ফোনে চুমু দিচ্ছে। তুই বল, এই সব কিছু সাক্ষী হওয়ার পরেও সব দোষ আমার, তাই না? মেজদি, আমি সত্যি কথা বলছি। ওই চিঠি আমি বিথিকে লিখেছিলাম। কেউ ওটাকে কাটাকুটি করে এমন বানিয়েছিল যাতে মনে হয় আমি অন্য কাউকে প্রেম নিবেদন করছি। আর ও যে ফোনের কথা বলছে আমি সত্যি সেই বিষয়ে কিছু জানি না। মেজদি, এগুলো তো এখনকার ঘটনা। এর আগেও বিথি কখনো আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি। যদি এটা না হতো তাহলে আমি বুঝতে পারতাম যে বিথি আমাকে ভুল বুঝেই খারাপ ব্যবহার করছে। তাই সোনা তোমায় নিয়ে যেটা বলেছে সেটা হয়তো সত্যি নয়, কিন্তু বিথিকে নিয়ে যেটা বলেছে সেটা সত্যি। ও সত্যি জোর করে আমাকে বিয়েটা করেছে। আমি সত্যি বুঝতে পারছি না মেজদি, এই বিয়েটা এত টিকবে তো? সায়ন, সায়ন যেও না, শোনো। সেটা যদি সত্যি হয় সেটা কি ও ঠিক করেছে তুমি আমাকে বলো? হ্যাঁ, ওর নিজে তো সংসার শুরু করতে যাচ্ছে, অন্য একজনের সংসার নষ্ট করাটা কি এই সময় ঠিক? সায়ন, তুমি দয়া করে আমায় বলবে সত্যিটা কি? এখন যদি আমি সব কথা বলি তাহলে তো মুশকিল হয়ে যাবে। প্রথমত আমার কাছে কোনো প্রমাণ নেই, দ্বিতীয়ত সোনা আর তার মা মিলে বিথিকে অনেকগুলো কথা শোনাবে। না না, বিথির সঙ্গে আমার যাই সমস্যা থাক না কেন, ওকে কেউ কথা শোনালে আমি সেটা কোনো মতেই মানতে পারবো না। কি হলো সায়ন? চুপ করে থেকো না, বলো সায়ন, বলো। আমার আর বিথির মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য সোনা দায়ী নয়। সোনা সত্যি কথাই বলছে। তাহলে আশ্চর্য। উফ, আমি বুঝতে পারছি আসলে কি হচ্ছে। সোনার জন্য এত ভালো সম্বন্ধ এসছে বলে অনেকে একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। সত্যি বাবা, তোমার একেবারে গুণের বলিহারি যায়। তোমার অনেক গুণ আমরা জানতাম, তুমি যে এত বড় মিথ্যেবাদী সেটাই প্রথম জানতে পারলাম সবাই। আসতে পারি? উমা, কি কাণ্ড! এসো এসো। আমি কি খুব ভুল সময় এসে পড়লাম? কি বলছো বাবা, তুমি আসবে তার আবার সময় অসময় আছে? না, আসলে পরিবেশটা বেশ থমথমে তো, তাই। কি করব বলো, সাংসারিক আলোচনা কবে আর ভালো এতে হয়। যাকে মুরুগে তুমি এসছো, এবার সব আলোচনা আমি একবারে লাটে তুলে দেবো। না, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, আমি জাস্ট সোনাকে একটা পার্টিতে নিয়ে যেতে এসেছি। উমা, তাই? হ্যাঁ, নিয়ে যাও, তো বলার কি আছে। না, আগে অবশ্য আমরা একটা লং ড্রাইভে যাব, দেন ওখান থেকে আমার একটা বন্ধুর এনগেজমেন্ট পার্টি আছে, সেখানে গিয়ে একটু হই হুল্লোড় আর কি। তাহলে না হয় সন্ধ্যেবেলায় একেবারে হ্যাঁ, আমি বলি। মা, হ্যাঁ, আমি বলছি, আমি বলি, আমি তো আছি এখানে। হ্যাঁ, ওই দেখি, তোমার হবু বউ যখন খুশি যেখানে খুশি নিয়ে যাবে, আমার কোনো আপত্তি নেই। তাহলে থ্যাংক ইউ সোনা, তাহলে
চলা যাক। সাবধানে যাবে বাবা, এই যে সাবধানে। মা আসছি মা। এসো। বাই। আসলে কি জানো তো সায়ন, যেটা হবার সেটা হবেই। বাড়ি বয়সে যতই ঝামেলা পাকাবার চেষ্টা করো না কেন, কিছুই আটকাতে পারবে না। আমি সত্যি খুব দুঃখিত। না না সায়ন, ঠিক আছে। আমি এখন আসি মিস্তি। বিথি, এই সব কিছুর জন্য তুমি দায়ী। সকলের সামনে আমাকে অপদস্থ না করলে হচ্ছিল না, না? বিধি আর সায়নের সম্পর্ক কি হবে কি জানি। আমি দাদার থেকে শুনেছি তোমার সঙ্গে নাকি বিথিকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এমনকি বৌদিরও তোমার সঙ্গে বিথির বিয়ে দেওয়ার ইচ্ছাই ছিল না, সেটা দাদাই আমাকে বলেছে। এসব কথা শোনার পর তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। আর আমি তো এসব কথা প্রথমবার শুনছি। তোমার অনেক গুণ আমরা জানতাম, তুমি যে এত বড় মিথ্যেবাদী সেটাই প্রথম জানতে পারলাম সবাই। হ্যাঁ রানাদা, হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চিন্ত থাকো, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। হ্যাঁ ও বাড়িতেই আছে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ রানাদা ফোন করেছিল, জিজ্ঞেস করছিল তোমার কোম্পানিতে একটা কাজ পাওয়া যাবে কিনা। একটা কথা বলবে বিথি? তুমি কোন ধাতুতে করা বলো তো? মানে তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আমাদের মধ্যে একটা এত বড় সমস্যা চলছে, আমাদের সম্পর্কটা আদৌ টিকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। সেগুলো তোমার কি যায় আসে না, তাই না? আমি তো অবাক হয়ে যাচ্ছি। রানাদা আমার কাছে একটা কাজের কথা বলেছে। আমি তো জানি ওর জীবনে কত সমস্যা, সেই জন্য আমি তোমাকে এই কথাটা বললাম। এতে সমস্যার কি হলো? বিথি, এখনো পর্যন্ত আমি তোমার পরিবারেরই একজন। আমিও খুব ভালো করে জানি রানাদা সমস্যার মধ্যে আছে, কিন্তু বিশ্বাস করো তাতে আমার খারাপ লাগেনি। আমার খারাপ লাগছে তোমার ব্যবহারে। আমি বুঝতে পারছি না একটা মেয়ে তার বৈবাহিক সম্পর্ক নিয়ে এতটা নির্লিপ্ত কি করে হতে পারে। আজকে সোনাদের বাড়িতে সকলের সামনে আমি ওইভাবে অপমানিত হলাম, তাও তোমার কোনো মাথা ব্যথা নেই, তাই না? কি বলতে চাইছো কি তুমি? সোনাদের বাড়িতে অপমানিত হতে হয়েছে তার জন্য তো তুমি নিজে দায়ী। দোষটা তো তোমার। তোমার মিথ্যে কথাগুলো সবার সামনে ধরা পড়ে গেছে। আর বিয়ের পর থেকে তো তুমি আমার সবসময় খারাপটাই দেখে আসছো। হানিমুনের পর সেটা আরো বেড়ে গেছে। যখনই তোমার সাথে কথা বলি তুমি কোনো না কোনো ভাবে সেই একই কথা বলো, যাতে পরিষ্কার বোঝা যায় তোমার চাহিদাটা আসলে কি। বেশ, আজকে তুমি যা চাও তাই হবে। আজকে
চাহিদা আছে সব মিটিয়ে নাও। এখনই সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল কন্যাদানের পুরো এপিসোড একেবারে ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।